Now we are discussing regarding the management of shock. But management of shock is not as such that it can be expressed in a single word or single by means of a single procedure. So first of all, we have to infuse IV fluids for a management of a patient having shock. So what happens when we introduce the fluid? Now one thing we should have to remember that, or one thing we should have to keep in mind, that dynamic fluid response. Dynamic fluid response. Infusing 250 to 500 ml of fluid rapidly in 5 to 10 minutes. Say one patient having a shock, তুমি তাকে ফ্লুইড ইনফিউজ করতে যাচ্ছ। এই ফ্লুইডটা যখন তাকে ইনফিউজ করছো তখন তার একটা রেসপন্ড হবে। সেই রেসপন্ডটা দেখে তোমাকে কিছু জিনিস অ্যাসেস করতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু অ্যাসেস সাম থিংস আফটার ট্রান্সফিউজিং ফ্লুইড, অ্যান্ড in that way one thing we should have to keep in mind, that dynamic fluid response. তুমি একটা শকের পেশেন্টকে তুমি ফ্লুইড ইনফিউজ করলে 250 থেকে 500 ml ফ্লুইড র্যাপিডলি ইনফিউজ করলে উইথিন 5 to 10 minutes, then you should have to wait for the consequence of this replacement. And if the patient become, মানে পেশেন্টকে আমরা বলবো রেসপন্ডার, ট্রানজিয়েন্ট রেসপন্ডার অ্যান্ড নন রেসপন্ডার্স। অর্থাৎ যদি এই পেশেন্টটাকে ইমপ্রুভ হয়, 250 থেকে 500 ml ফ্লুইড 5 to 10 মিনিটসের ভিতরে ইনফিউজ করার পরে পেশেন্টের শক স্টেট যদি ইমপ্রুভ করে, then we will categorize it as a responders. That is, patient is responding to our treatment. Transient responders, that is, patient instantly respond করেছে but suddenly আবার ফল করেছে, এটাকে আমরা বলছি ট্রানজিয়েন্ট রেসপন্ডার্স। তাহলে আর একটা জিনিস আমরা বলছি কি নন রেসপন্ডার্স, যে আমরা এই আপ টু 500 ml ফ্লুইড দিলাম বাট দেয়ার ইজ নো রেসপন্স, এটাকে আমরা বলছি নন রেসপন্ডার্স। ক্লিয়ার? তাহলে রেসপন্ডার্স এই ক্যাটাগরিটার ভিতরে কি আসছে? হোয়েন আফটার ইনফিউশন অফ ফ্লুইড পেশেন্ট বিকাম, মানে শক স্টেট ইমপ্রুভস অ্যান্ড ইট ইজ রিমেনিং স্ট্যাটিক পজিশন, এটাকে আমরা বলছি রেসপন্ডার। যদি এটাকে রেসপন্ড করলো বাট আবার ফল করলো, এটাকে বলছি আমরা ট্রানজিয়েন্ট রেসপন্ডার। সাডেনলি রেসপন্ড করেছে বাট এই রেসপন্সটাকে সে হোল্ড করে রাখতে পারে, আবার সে ফল করেছে, দ্যাট ইজ ইট ইন্ডিকেটস দেয়ার ইজ কন্টিনিউয়াস লস। আরেকটা হলো যে কোনো রেসপন্ড হলো না, দ্যাট ইজ ইট নন রেসপন্ডার্স। তার মানে সে কোথায়, সে উপরের দিকে চলে যাওয়ার লাইন ঘাট করে ফেলেছে, ঠিক আছে? আমরা ফ্লুইড দিয়ে শক ম্যানেজ করি, এর বাইরে আরও কিছু ড্রাগ আমরা ইউজ করি, যেমন ভেসোপ্রেসর অর আইনোট্রপিক ড্রাগস। ভেসোপ্রেসর বলতে হোয়াট টাইপ অফ ড্রাগস? ভেসোপ্রেসরটা কি জিনিস? নো, কনস্ট্রিক্ট করে, ভেসো কনস্ট্রিক্ট করে। কারণ হোয়েন দেয়ার ইজ শক দেয়ার ইজ পেরিফেরাল ভেসোডাইলেটেশন। যদি আমরা এমন কোনো এজেন্ট ইউজ করতে পারি যেগুলো পেরিফেরাল ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিবে, দেন হোয়াট উইল হ্যাপেন, যে ডাইলেটেড পোর্শনে যে ফ্লুইড ব্লাডগুলো জমা আছে সেগুলো সার্কুলেশনে চলে আসবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেসোপ্রেসর। এটাকে এক ধরনের ড্রাগ আছে ফিনাইল এপিনেফ্রিন অর নর এপিনেফ্রিন। এই টাইপের ড্রাগগুলো যদি আমরা ইউজ করি তাহলে কি হয়, পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন হয়, সার্কুলেশনে বেশি ব্লাড চলে আসে, শক স্টেট ইমপ্রুভ করে। এটা সাধারণত কোথায় আমরা এই ইউজুয়ালি ডিস্ট্রিবিউটিভ টাইপ অফ শক যদি থাকে, যেমন সেপটিক শক আর নিউরোজেনিক শকে, এগুলো যদি আমরা ইউজ করি উই গেট দি মোর বেনিফিট। আরেকটা টাইপ অফ ড্রাগস আছে, এটা আয়োনোট্রপস। এইগুলো কখন আমরা ইউজ করি? সাধারণত যদি পেশেন্ট হ্যাভিং কার্ডিওজেনিক শক অর সিভিয়ার সেপটিক শক, সেখানে কি হয়, এই যে আয়োনোট্রপস ড্রাগগুলো কি হয়, তোমার এটা হার্ট মাসেলকে কন্ট্রাক্ট করে কার্ডিয়াক আউটপুটটাকে ইমপ্রুভ করে। তো হোয়েন দেয়ার ইজ ইমপ্রুভ কার্ডিয়াক আউটপুট, দেয়ার উইল বি মোর ব্লাড টু সার্কুলেট ইন দি সার্কুলেশন, মানে পেরিফেরাল পোর্শন। ক্লিয়ার?
এক ধরনের ড্রাগ ইউজ করছি যারা পেরিফেরালি যে ভেসেলগুলো ডাইলেটেড হয়ে আছে সেগুলোকে কনস্ট্রিক্ট করে দিচ্ছি, সো মোর ব্লাড ইজ কামিং। আরেকটাকে করছি কি আমরা আরেক ধরনের ড্রাগ দিচ্ছি যেটাকে হার্টের কন্ট্রাকশনটাকে বাড়িয়ে কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ায় দিচ্ছি। তাহলে কি হচ্ছে সেখানে, যেখানে হার্ট মানে বডিতে সার্কুলেশনটা ইনক্রিজ করছে। এই যে আইনোট্রপসগুলো কী করছে, কার্ডিয়াক কন্ট্রাকশন বাড়াচ্ছে। যদি কোনো পেশেন্টের কার্ডিওজেনিক শক হয়ে থাকে অথবা সিভিয়ার সেপটিক শক হয়ে থাকে তাহলে সাচ টাইপ অফ ড্রাগ মে হেল্প দ্য পেশেন্ট। যদি কোনো পেশেন্টকে ডিস্ট্রিবিউটিভ টাইপ অফ শক হয়ে থাকে, যেমন সেপটিক শক অর নিউরোজেনিক শক হয়ে থাকে যেখানে পেরিফেরাল ভেসোডাইলেটেশন হয়ে গেছে, সেখানে যদি ফিনাইল এপিনেফ্রিন অথবা নন এপিনেফ্রিন টাইপ অফ ড্রাগ ইউজ করো তাহলে সেটা কনস্ট্রিকশন হবে এবং সেখানে সার্কুলেশনটা ইমপ্রুভ করবে। নাও এটা গেল এক ধরনের স্পেসিফিক ট্রিটমেন্ট। অ্যান্ড আদার ট্রিটমেন্টটা কী আছে সেখানে আমরা শকের সব কিছুই, meanwhile we have completed the reading of all things regarding the shock. Now there should need other treatments also. What are those? First of all, correction of acid base balance. কারণ আমরা জেনেছি যে when there is shock there is some metabolic de-arrangement, তাহলে সেটাকে আমার কারেকশন করতে হবে। We should have to correct the acid base balance. তারপরে কি করতে হবে, উই মে হ্যাভ টু ইউজ দি স্টেরয়েডস। আর কি করা যেতে পারে, উই মে নিড অ্যান্টিবায়োটিক্স বিকজ হোয়েন দেয়ার ইজ ইনজুরি causing shock, obviously there are some infections, so we need antibiotics. Patient may need catheterization to assess the urine output. Okay. তারপরে অক্সিজেন ডেলিভারি নিতে হবে এক্সেস বাই মিনস অফ নেজাল অক্সিজেন সাপ্লাই অর ভেন্টিলেটরি সাপ্লাই। তোমরা দেখেছো ওয়ার্ডে গেলেই সাথে সাথে সবাই নাকে অক্সিজেন লাগিয়ে দেয়, হ্যাঁ, ইট ইজ দ্যাট থিং। তাহলে আমাদেরকে নেজাল অক্সিজেন সাপ্লাই করতে হবে অথবা ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হবে। সেটা কি পেশেন্ট হয়তো সাফিসিয়েন্টলি নিজস্ব রেসপিরেশন নিতে পারছে না, তাকে অ্যাসিস্টেড ভেন্টিলেশন করতে হবে। আরেকটা আছে কি সিভিপি লাইন তোমাকে চালু করতে হবে, সেন্ট্রাল ভেনাস লাইনটা চালু করতে হবে বিকজ টু ইন্ট্রোডিউস মোর ফ্লুইড। কন্ট্রোল অফ পেন, অবভিয়াসলি such type of patient may have got some pain and you must have to control the pain until otherwise you may not give the adequate improvement. তোমার শরীরে তীব্র ব্যথা আছে, তোমার একটা ক্রাশ ইঞ্জুরি হয়েছে, কাট ইঞ্জুরি হয়েছে, সেখানে তীব্র ব্যথা হচ্ছে, তুমি শকে যাচ্ছ, তুমি যদি পেন ম্যানেজমেন্ট এখানে ইনএডিকুয়েট হয় তাহলে কিন্তু শক ম্যানেজমেন্টটা শুড নট বি এডিকুয়েট। আর আছে কি আইসিইউ অর ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। লাস্ট অফ অল, তুমি প্রাথমিক সব চিকিৎসা করার পরেও যদি তোমার মনে হচ্ছে যে আই এম নট স্যাটিসফাইড রিগার্ডিং দি ম্যানেজমেন্ট, দেন ইউ সেন্ড দি পেশেন্ট ফর ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট, দ্যাট ইজ আইসিইউতে তুমি তাকে শিফট করলে। তাহলে পেশেন্টকে আমরা আইভি ফ্লুইড দিচ্ছি, আর যদি সেখানে ম্যাসিভ ব্লাড লস হয়ে থাকে ব্লাড রিপ্লেসমেন্ট করছি, পেরিফেরাল ভেসোডাইলেটেশন যেখানে আছে সেগুলো মানে কন্ট্রাকশনের জন্য ড্রাগ ইউজ করছি, কার্ডিয়াক ফাংশন বাড়ানোর জন্য ওষুধ ইউজ করছি, অ্যান্ড দিজ আর দি সাম কমন ট্রিটমেন্ট রেজিম, সেটাকে আমরা ফলো করছি সো দ্যাট পেশেন্ট মে গেট ইমপ্রুভমেন্ট। নাও এত কিছুর পরেও আমাদেরকে জানতে হবে যে হাউ ফার দি পেশেন্ট হ্যাজ ইমপ্রুভড অর নট, দ্যাট ইজ দি এন্ড পয়েন্টস অফ রিসাসিটেশন। এই যে শকের পেশেন্টের যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটাকে, এটাকে ব্রড সেন্সে বলা হয় রিসাসিটেশন, ঠিক আছে? তাহলে আমরা এতগুলো ম্যানোভার দিয়ে পেশেন্টকে রিসাসিটেশন করেছি, এখন সেটা কতটুকু ইফেক্টিভ হয়েছে উই হ্যাভ টু অ্যাসেস, দ্যাট ইজ দি এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন। তাহলে এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশনের ভিতরে দেখো ক্লাসিক অর ট্রেডিশনাল, ইমপ্রুভড অর গ্লোবাল অ্যান্ড গ্লোবাল ডাইরেক্টেড অ্যাপ্রোচ, এই তিনটা ভাগ আমরা করে রেখেছি। ফার্স্ট থিং হচ্ছে কি যে রেস্টোরেশন অফ ব্লাড প্রেশার। আমরা যদি এই সমস্ত শকের ম্যানেজমেন্টের পরে বা রিসাসিটেশনের পরে আমরা যদি ব্লাড প্রেশার অ্যাসেস করে দেখি যে হ্যাঁ পেশেন্টের ব্লাড প্রেশারটা নর্মালে পৌঁছায় গিয়েছে, তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ উই হ্যাভ বিন রাইট ওয়ে অফ ম্যানেজমেন্ট। তারপরে আসলো কি নর্মালাইজেশন অফ হার্ট রেট অ্যান্ড ইউরিন আউটপুট। আমরা আগে ম্যানেজমেন্টে বলেছি না ক্যাথেটারাইজ করতে হবে, তাহলে সেখান থেকে আমরা দেখলাম যে পেশেন্টের ইউরিন আউটপুটটা
নর্মাল হয়েছে এবং হার্ট রেটটাও নর্মাল হয়েছে। আগে হার্ট রেটের কি অ্যাবনর্মালিটি থাকতে পারতো? There may be either tachycardia or there may be bradycardia. But when after resuscitation you got the heart rate in normal position, normal rate, and patient have got normal urine output, it will be given indication that the resuscitation is in right way. Can you tell me the normal urine output rate? 1500 milliliter per day. But আওয়ারলি অ্যাসেসমেন্টটা কি? শক পেশেন্টকে তুমি 24 ঘন্টা পরে ইউরিন আউটপুট মেজার করলে এটা ভুল হবে। তো হঠাৎ দ্য আওয়ারলি রেট একটু স্যার জানি না, 0.5 ml পার কেজি পার আওয়ার, 0.5 ml। তাহলে কত হচ্ছে? তোমার ওজন কত? 50। তাহলে তোমার পার আওয়ারে ইউরিন আউটপুট কত হতে হবে? ক্যালকুলেট করো। গুণ 0.5, 25 ml পার আওয়ার। খেয়াল থাকবে 0.5 ml পার কেজি পার আওয়ার, ইট ইজ দি নর্মাল ইউরিন আউটপুট। 0.5 ml per kg of the body weight per hour, it is the normal urine output. Next thing আপনাদেরকে দেখতে হবে কি appropriate mental status. Patient যখন শকে ছিল then he or she was in a state of shock or confused. Confusion stage ছিল অথবা shock stage ছিল। After resuscitation, if the patient's mental status become normal, it is an indication, it gives the indication that we are in right way of management. Patient mental status should be normal, that is the appropriate mental status. Okay, এটা কি জিনিস নিশ্চয়ই সবাই আমরা বুঝি। একটা হেলদি পারসন, তাকে সে যদি মেন্টালি সাউন্ড হয়ে থাকে তাহলে তুমি তার কাছে যা জানতে চাইবা, যা জিজ্ঞাসা করবা, হি উইল গিভ ইউ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর যদি তুমি তাকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ ইউর নেম, সে উল্টোপাল্টা বলে, হোয়ার ইউ আর ইন লাইং, সে যদি উল্টোপাল্টা বলে তাহলে বুঝতে হবে সে এখনও কনফিউজিং স্টেজে আছে। ঠিক আছে, তাহলে আমরা শকের প্রথমে পড়েছে কি দেয়ার মে বি কনফিউশন অর আনকনশাসনেসও থাকতে পারে। তাহলে পেশেন্টের কনশাসনেস যখন রেস্টোর করলো তখন আমরা বুঝলাম যে হ্যাঁ আমাদের এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন ইজ গুড। নাও আরেকটা কি আছে, ইমপ্রুভড অর গ্লোবাল। তাহলে আগেরগুলো হলো ক্লাসিক্যাল অর ট্রেডিশনাল। নেক্সট থিং আসছে কি অল দি অ্যাবোভ প্লাস নর্মালাইজেশন অফ সিরাম ল্যাকটেট লেভেলস। আগে যে ক্লাসিক যে ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো সবই ঠিক আছে, পেয়েছি আমরা। দ্যাট ইজ তার ব্লাড প্রেশার ঠিক পেয়েছি, হার্ট রেট পেয়েছি, তারপরে তার ইউরিন আউটপুট ঠিক পেয়েছি, অ্যান্ড তার মেন্টাল স্ট্যাটাসটা ঠিক হয়েছে। ওকে, তাহলে এর সাথে কি যোগ হবে? নর্মালাইজেশন অফ সিরাম ল্যাকটেট লেভেলস। তাহলে এটাকে তুমি এইবার যদি তুমি ব্লাড গ্যাস অ্যানালাইসিসটা স্টার্ট করো, করে দেখলে যে নর্মাল তার ল্যাকটেট লেভেলটা নর্মাল। আগে ল্যাকটেট লেভেলটা কি ছিল বলো? শকের সময় ল্যাকটেট লেভেলটা কি ছিল? ইনক্রিজ, ল্যাকটিক অ্যাসিডোসিস হয়েছিল। তাহলে এখন সেটা নর্মাল স্টেজে চলে এসেছে, সিট ডাউন। আচ্ছা, তারপরে একটা কি হলো রেস্টোরেশন অফ বেস ডেফিসিট। সেটাও তুমি মেজারমেন্ট করে দেখলে যে বেস ডেফিসিটটাও নর্মাল হয়ে গেছে। তারপরে তোমার মিন ভলিউম সার্কুলেশনে যে ভলিউমটা থাকছে, তোমাকে মেন সিস্টেমিক ভলিউমটাও তোমার নর্মাল অবস্থাতে আছে, এডিকুয়েট আছে। তাহলে এগুলো হলো যে না পেশেন্ট শুধু নর্মাল না, ইমপ্রুভ করে গেছে শক থেকে। আরেকটা আছে কি, তোমাকে এই যে তুমি ম্যানুভারটা তুমি করেছো এর তোমার গোলটা কি, উদ্দেশ্যটা কি, কেন তুমি এগুলো করছো? দ্যাট ইজ গোল ডিরেক্টেড অ্যাপ্রোচ হচ্ছে কি আমরা এই পেশেন্টের ইউরিন আউটপুটটাকে এমনভাবে পেশেন্টের শকটা ম্যানেজ করব যাতে ইউরিন আউটপুট শুড রিমেন মোর দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ার। মিনিমাম হচ্ছে তোমার 0.5 ml পার কেজি পার আওয়ার, বাট আমরা যেন ইউরিন আউটপুটটা এর চেয়ে একটু বেশি রাখতে পারি। আরেকটা কি হলো সেন্ট্রাল ভেনাস প্রেশার 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার থাকে।
নর্মালি সেন্ট্রাল ভেনাস প্রেশার কত? সেন্ট্রাল ভেনাস প্রেশার কত? আচ্ছা, তাহলে এইটার জন্য রেস্টোর থাকে 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার। তারপরে মিন আর্টারিয়াল প্রেশার 65 to 90 মিলিমিটার অফ মার্কারি যেন থাকে, অ্যান্ড সেন্ট্রাল ভেনাস প্রেশার দ্যাট ইজ অক্সিজেন কনসেন্ট্রেশন শুড মোর দ্যান 70%। তাহলে স্যাচুরেশনের জন্য মোর দ্যান 70% আমরা স্যাচুরেটেড অবস্থায় পাই। তাহলে এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই রিসাসিটেশনটা করছি, ঠিক আছে। অ্যান্ড যদি আমরা শক ম্যানেজমেন্টের পরে আমরা যদি দেখি যে হ্যাঁ আমাদের উদ্দেশ্যটা ঠিক আছে, ইউরিন আউটপুটটা 0.5 ml পার কেজি বডি ওয়েট পার আওয়ারে বা তার চেয়ে বেশি থাকে, যদি তার সেন্ট্রাল ভেনাস প্রেশারটা নর্মাল থাকে, যদি তার মিন আর্টারিয়াল প্রেশারটাও নর্মাল থাকে, আর সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশনটা মোর দেন 70% থাকে, সেন্ট্রাল ভেনাস কিন্তু, হ্যাঁ, নট আর্টারিয়াল। আর্টারিয়াল স্যাচুরেশন হয়তো আরও বেশি হতে হবে, রাইট। তাহলে এই স্টেজ পর্যন্ত আসলে আমরা ভাবলাম যে হ্যাঁ উই হ্যাভ এডিকুয়েটলি ম্যানেজ দ্য পেশেন্ট অ্যান্ড আওয়ার পেশেন্ট ইজ রেসপন্সিভ টু আওয়ার ম্যানেজমেন্ট। ওকে, now this is up to the end of our shock chapter.